আসসালামু আলাইকুম। ভারতের এবারের নির্বাচনে নরেন্দ্র মোদীর দম্ভ চূর্ণ হয়েছে, এটা পরিষ্কার। আরো পরিষ্কার করি একটা শিরোনাম দিয়ে। প্রথম আলোর যে শিরোনামটি কিছুক্ষণ আগে তারা আপ করেছে, সেখানে বলা হচ্ছে নীতিশ নাইডুর হাতে এখন বিজেপির বাঁচা মরা। অর্থাৎ নীতিশ এবং নাইডু এই দুই নেতা, তার দল যদি সাপোর্ট করে। আসসালামু আলাইকুম। ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদীর বিপর্যস্ত অবস্থা। এখন বিরোধীরা নানা রকম বক্তব্য দেওয়া শুরু করেছে। খুব ইন্টারেস্টিং একটা মন্তব্য আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে, ঝোলা গুটিয়ে হিমালয়ে যাওয়ার সময় হয়েছে, মোদীকে কংগ্রেস নেতা। তোমরা যতই পরিকল্পনা করো কোনো লাভ নাই, কারণ মহা পরিকল্পনাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যারে বাঁচান ভাই, দুনিয়ার কোনো শক্তি নাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পরিকল্পনা করে তার বিরুদ্ধে কোনো ক্ষতি করার সুযোগ আছে। ডক্টর জাকির নায়েকের ভক্ত তারা আজকের এই ভিডিওতে কমেন্ট করবেন, পাশাপাশি ভিডিওটা শেয়ারও করবেন। মোদি, তোমার হাত যতই লম্বা হোক বাবা, হ্যাঁ, তুমি কিন্তু এত দূর যাও নাই যে তুমি জাকির নায়েককে আটক করাই ফেলবা। পরিকল্পনা চলছে, কারণ ভারতে এই মুহূর্তে বিজেপির যে সরকার আছে, সকলে আমি খারাপ বলবো না, তবে বিজেপির একদম এলিট। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার ঘোষণা করল সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বিকেলে তিনি এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে ঘোষণা করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। তোমরা যতই পরিকল্পনা করো কোনো লাভ নাই, কারণ মহা পরিকল্পনাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যারে বাঁচান ভাই, দুনিয়ার কোনো শক্তি নাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পরিকল্পনা করে তার বিরুদ্ধে কোনো ক্ষতি করার সুযোগ আছে। ডক্টর জাকির নায়েকের ভক্ত কারা আজকের এই ভিডিওতে কমেন্ট করবেন, পাশাপাশি ভিডিওটা শেয়ারও করবেন। মোদি, তোমার হাত যতই লম্বা হোক বাবা, হ্যাঁ, তুমি কিন্তু এত দূর যাও নাই যে তুমি জাকির নায়েককে আটক করাই ফেলবা। পরিকল্পনা চলছে, কারণ ভারতে এই মুহূর্তে বিজেপির যে সরকার আছে, সকলে আমি খারাপ বলবো না, তবে বিজেপির একদম এলিট ক্লাসের যেই নেতারা আছে তাদের মধ্যে বেশিরভাগই কট্টর নেতা, যাদের একটা প্রধান টার্গেটের মধ্যে পড়ে গেছিল ডাক্তার জাকির নায়েক। কিন্তু রাখে আল্লাহ মারেকে, মোদির সেই পুরনো খেলা এখনও চলছে তলে তলে। একটাই টার্গেট, জাকির নায়েককে যদি ভারতে ফিরে নিতে পারে তাহলে বিশাল একটা ঘটনা সেই ঘটানোর চেষ্টা করবে। মোদি কিন্তু খুব ভালো একজন সনাতন ধর্মাবলম্বী। শব্দগত একটু বিষয় আছে, ভারতে বসবাসকারী প্রত্যেকটা মানুষই হিন্দু, তবে সনাতন ধর্ম হচ্ছে তাদের আইডেন্টিটি। যাই হোক, আপনার একটা আল জাজিরার একটা গোয়েন্দা রিপোর্ট আসছে, যে রিপোর্টটা হচ্ছে যে ওমান থেকে ডাক্তার জাকির নায়েককে ভারত ফেরানোর একটা সর্বশেষ চেষ্টা চালিয়েছে গত কয়েকদিন আগে আপনার যে ভারতীয় যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে। পাশাপাশি মালয়েশিয়া থেকেও এখনও ডাক্তার জাকির নায়েককে কিভাবে তার সেইখানে যে থাকার অনুমতি আছে সেটাকে ক্যান্সেল করা, কূটনৈতিক চ্যানেল ব্যবহার করা তাকে ভারতে ফিরিয়ে নেওয়া যায়, সেইটারও সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আর আপনারা জানেন যে মালয়েশিয়াতে এখানে যারা বেশ কয়েকজন সংসদ সদস্য আছে, তাদের অনেকেই ভারতের দক্ষিণাঞ্চলের অনেক মানুষ আছে যারা মালয়েশিয়াতে সংসদ সদস্য হিসাবে কাজ করছে। গত বছর একটা খেয়াল আছে তো নিশ্চয়ই, নাকি? আচ্ছা, যাই হোক, ভারতীয় গোয়েন্দা সংস্থা জাকির নায়েককে গ্রেপ্তারের তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ওমানের প্রশাসনের সাথে মালয়েশিয়ার প্রশাসনের সাথে আলোচনাও চলছে। জাকির নায়েককে খুব সম্প্রতি সম্ভবত তিনি আবার নতুন করে লেকচার দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন কয়েকটা দেশে যাবেন। তো বিশেষ করে তিনি বেশিরভাগই যান মুসলিম অধ্যুষিত যে রাষ্ট্রগুলো আছে, কারণ পশ্চিমা দেশগুলোতে তার ঢোকা কিন্তু নিষেধাজ্ঞা। এখন আমাদের যে আরব রাষ্ট্রগুলো আছে, এরা কাদের মিত্র এই মুহূর্তে? তবে ওমান আলাদা। ওমানের ভূমিকাটা আমি দেখছি আলহামদুলিল্লাহ সবসময় পজিটিভ। আপনি বাহরাইন বলেন, এরা ইসরায়েলের মিত্র, আমেরিকার মিত্র, ভারতের মিত্র। ভারতের মিত্র সমস্যা নাই, কিন্তু আপনার দুবাই বলেন, ভারতের সাথে ভালো সম্পর্ক আছে। সৌদি বলেন, ভারতের সাথে ভালো সম্পর্ক আছে। কাতার বলেন, ভারতের সাথে ভালো সম্পর্ক রাখে। তো এই দেশগুলোর কূটনৈতিক চ্যানেলকে ব্যবহার করে ডাক্তার জাকির নায়েককে গ্রেপ্তার করাইয়া ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য ভারতের যে র এজেন্সি আছে, এর পাশাপাশি আরও যে সংস্থাগুলো আছে তারা কাজ করছে। আপনার আমরা যদি দেখি, যদি একটু আপনাদেরকে তথ্যগত দেখাই,
2016 সালের শেষের দিকে জাকির নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করেছিল মোদির সরকার। হিংসা ছড়ানো, বন্দী করে রাখা ও ধর্মীয় সাম্প্রদায়িকতার ছড়ানোর মতন তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তার সংগঠনের বিরুদ্ধে। পরে ভারত ছেড়ে জাকির নায়েক এই মুহূর্তে ঠাঁই নিয়েছিলেন মালয়েশিয়াতে। একটি আন্তর্জাতিক রিপোর্টে উল্লেখ করা হয় যে তার বিরুদ্ধে আপনার নানান ধরনের অভিযোগ আইনা তাকে ভারতে ফেরত নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে মোদির সরকার। প্রকাশ্যে ঘোষণা মোদি না দিলেও মোদির কিছু মন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অনেকে আছে যারা জাকির নায়েকের এদের কথায় কথায় এখনও বেচারারা নিয়ে কথা বলা হয়। তার যত সকল কর্মকাণ্ড আছে ভারতে, তার যে কোম্পানিগুলো ছিল, তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা তার যারা সহায়ক ছিলেন, প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে ভারতে লাঞ্ছিত। মোদী সরকারকে একটা মেসেজ দিতে চাই যে এমনি হয়তো অনেক ক্ষমতাধর সারা পৃথিবী ভারতকে স্যালুট করে, আমেরিকা আইন ভেঙ্গা ভারতের সাপোর্ট করে, কিন্তু কিছু জায়গায় জাকির নায়েক ইস্যুতে তাদের এই চেষ্টা করা লাভ নাই। এটা একটা ব্যর্থ চেষ্টা হবে, কারণ আল্লাহ যারে তার দল যদি সাপোর্ট করে তাহলে তারা সরকার গঠন করতে পারবে, তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবে, একটা অবস্থানে তারা যাবে। নতুবা এখন যেই ফলাফল যেটা পাওয়া যাচ্ছে তাতে একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি হারিয়েছে, এটা মোটামুটি চূড়ান্ত। 272 543টির মধ্যে 272টি আসন লাগে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য, কিন্তু সেটি হচ্ছে না। ফলে বিজেপিকে এখন হাত পাততে হচ্ছে ভারতের দুজন নেতার কাছে, একজন হচ্ছে নীতিশ, আরেকজন হচ্ছে নাইডু। খুব ইন্টারেস্টিং দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের শেষ বেলা 3টা পর্যন্ত ফলাফলের যে চিত্র, তাতে দুটি কথা সম্ভবত বলা যায়। এক, এবারও নির্বাচনে জিততে চলেছে বিজেপি। 2, গত দুবারের মতো একক সংখ্যা গরিষ্ঠতা তারা সম্ভবত পাচ্ছে না, মোটামুটি নিশ্চিত। নির্বাচনের ভোট গণনা এখনো শেষ হয়নি, সুতরাং নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এই চিত্র স্থায়ী হবে কিনা। তবে অর্ধেক বা তার বেশি ভোট গণনা হয়ে যাওয়ার পর মনে হচ্ছে যে বিজেপি জিতবে এবং পরবর্তী সরকার তাদের শরিকদের নিয়ে চালাতে হবে, অর্থাৎ শরিক ছাড়া আর তাদের সরকার গঠন করার কোনো উপায় নেই। অর্ধেক ভোট গণনা শেষে বিজেপি এগিয়ে রয়েছে 241টা আসন, অথচ সরকার গঠনের জন্য তার একক সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার 272। আর প্রধান বিরোধী দল কংগ্রেস 99টি আসন। গত নির্বাচনে বিজেপি একাই 303টি আসন পেয়েছিল, যেখানে 272টা লাগে সেখানে তারা একাই ছিল 303টি আসন, অর্থাৎ তাদেরকে আর কারোর দরকার ছিল না, কোনো জোট টোট দরকার ছিল না। আওয়ামী লীগের মতন, যেমন বাংলাদেশে আওয়ামী লীগের তো সরকার গঠন করতে কোনো জোট লাগে না, যার জন্য জোট অপাঙ্ক্তীয় হয়ে গেছে। কিন্তু এখন নরেন্দ্র মোদীর অবস্থা হচ্ছে তার ওই জোট ছাড়া তার উপায় নেই। ফলে এই অর্থে বলা যায় যে বাংলাদেশের তুলনায় তার ভরাডুবি। আর বাংলাদেশের নির্বাচন যাই হোক না কেন, আওয়ামী লীগ সরকারের আকাশচুম্বী অবস্থা, যাই হোক সেটা অন্য বিতর্ক, আমি এখানে জাস্ট ফান করলাম। ভারতের সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন 272 আসন, অর্থাৎ প্রয়োজনীয় আসনের চেয়ে 31 আসনে পিছিয়ে রয়েছে বিজেপি। এনডিএ জোটের শরিকদের প্রধান অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম, যারা এখন পর্যন্ত এগিয়ে রয়েছে 16টি আসনে, এবং বিহার, তার মানে ওই অন্ধ্রপ্রদেশের নাইডুর তার লাগছে, আর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ, নীতিশ কুমার এই পর্যন্ত এগিয়ে আছে 14টা আসন, অর্থাৎ ওই 16টা 14টা, ওইদিকে বিহারের নীতিশ আর অন্ধ্রপ্রদেশের নাইডু, এই দুইজন ছাড়া এখন নরেন্দ্র মোদী অচল। এই দুই দল ছাড়া আরো একাধিক এনডিএ শরিকের উপর নির্ভর করতে হবে বিজেপিকে, ছোটখাটো 2-4টা দল আসন নিয়ে। এদের মধ্যে রয়েছে মহারাষ্ট্রের শিবসেনার সিন্ধে গোষ্ঠী, যারা এখন পর্যন্ত এগিয়ে রয়েছে 6টি আসনে। বিহারের লোক জনশক্তি পার্টি এগিয়ে রয়েছে 5টি আসনে, এবং উত্তরপ্রদেশের রাষ্ট্রীয় লোক দল এগিয়ে রয়েছে 3টি আসনে। তবে শুধু এসব দলই নয়, আরো বেশ কিছু দল রয়েছে যাদের কেউ 2 বা 1 আসনে সারা ভারতে এগিয়ে আছে। এদেরও সঙ্গে নিয়ে চলতে হবে ভবিষ্যতের
বিজেপিকে। সেক্ষেত্রে ভবিষ্যতে অনেক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন ধরনের সমস্যায় পড়তে হবে বিজেপিকে। আগে যেমন একাই ব্যাটিং করেছে, এখন না, একা ব্যাটিং করা আর বিজেপির পক্ষে সম্ভব না। এই ধরনের সমস্যায় তারা গত দুবার পড়েনি। এর ফলে ভারতের রাজনীতির একটি নতুন অধ্যায় সূচিত হবে বলেও মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। যেটা আমি দর্শক বলেছিলাম যে বিজেপিকে তো কোনোভাবে ঠেকানো যাচ্ছিল না। তারা তো ভালো করার বদলে দেখা যাচ্ছে সেখানে অর্থনৈতিক সংকট বাড়ছে, বেকারত্ব বাড়ছে, সেইগুলিকে চাপা দেওয়ার জন্য তারা ধর্মীয় উন্মাদনা তৈরি করছে। ওই যে রাম মন্দির প্রতিষ্ঠা করছে বাবরি মসজিদের জায়গায়, বিশাল করে প্রচার প্রপাগান্ডা করে এগুলি মানে নির্বাচনের আগে হিন্দুত্ববাদকে তারা উস্কানি দিয়ে, কিন্তু সেগুলো উস্কানিতে ভারতের মানুষ বা ভোটাররা পা দেয়নি। এটা একটা আরেকটি বিষয় হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, সেটাও সংকুচিত। তার মানে এক ধরনের ফ্যাসিজম প্রতিষ্ঠার দিকে চলে যাচ্ছিল বিজেপি। এই জায়গায় রাশ টেনে ধরলো এই ফলাফলটা। এটাই হচ্ছে মানে অগ্রগতি যেইভাবে এগোচ্ছিল। তাতে আমি বলছিলাম যে বিজেপি যদি আবার আসে এবং ওই আগের অবস্থানে আরো শক্তিশালী নেই, তাহলে শুধু ভারত না, আশেপাশের দেশগুলোর গণতন্ত্রের 12টা বাজবে। সেই জায়গাটাই একটা ভারসাম্য তৈরি হলো। কারণ ওই বিহারের আর ওই অন্ধ্রপ্রদেশের ওই দুই নেতাকে সামলানো কিন্তু বহুত কঠিন। তারা বহুবার জোট ছেড়ে চলে গেছে, সেই ইতিহাসও আছে। তো এখানে অমর্ত্য সেনের প্রতীচী ইনস্টিটিউটের মুখ্য জাতীয় গবেষক সাবির আহমেদ বলেন, শরিক দলগুলোকে নিয়ে পরবর্তী সরকার চালানো এনডিএ জোটের জন্য নতুন এক ধরনের অভিজ্ঞতা হবে। সাবির আহমেদ বলেন, এতদিন বিজেপি একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেত। অবশ্যই এনডিএ ছিল, কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কার্যকর ছিল না। সবসময় বিজেপির সিদ্ধান্ত বা নীতি অগ্রাধিকার পেত। বিশেষ করে বিভিন্ন বিলকে আইনে পরিণত করার প্রশ্নে এবারের কিন্তু তাদের শরিকদের কথা শুনতে হবে, এবং এটা নিয়ে মোদী শাহের সরকার বেশ খানিকটা চাপে থাকবেন, বিশেষত যখন বিরোধীদের শক্তি অনেকটাই বাড়লো। এটাই হচ্ছে মূল কথা। তো 1999 সালে অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন এনডিএ জোট একাধিক শরিক নিয়ে 5 বছর সরকার চালিয়েছিল। তার অসুবিধা হলেও অটল বিহারী বরাবরই বলতেন, ইন্দিরা গান্ধী ও কংগ্রেসের বিরোধিতা করে জোট ঘরানার রাজনীতিতে তিনি অভ্যস্ত ও স্বচ্ছন্দ। কিন্তু এখনকার বিজেপি তা নয়। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এককভাবে বারবার জিততেই অভ্যস্ত এবং সেইভাবেই চালাতেন। তো এটাই একটা ভারসাম্য তৈরি হবে এবং সবসময় একটা কোণঠাসা অবস্থায় থাকবে। সে ঝোলা গুটিয়ে হিমালয়ে যাওয়ার সময় হয়েছে, মোদীকে কংগ্রেস নেতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 2016 সালে করা তারই এক মন্তব্যের কথা মনে করিয়ে দিয়ে খোঁচা মেরেছেন কংগ্রেস নেতা জয়রাম প্রকাশ। মঙ্গলবার লোকসভা ভোট গণনায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার আভাস মেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়েছেন তিনি। ভারতের এই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক্সে জয়রাম বলেন, এখন ঝোলা গোটানোর সময় হয়েছে। শুধু তাই নয়, ঝোলা গুটিয়ে নরেন্দ্র মোদীকে হিমালয়ের দিকে রওনা দেওয়ার পরামর্শ দিয়েছেন। 2016 সালে 3রা ডিসেম্বর মুর্দাবাদের এক সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, তারা আমার সর্বোচ্চ কি করতে পারে ভাই? না, আমাকে বলুন তারা কি করতে পারে। আমি একজন গরিব মানুষ, আমি একেবারে আমার ব্যাগ গুটিয়ে নিয়ে চলে যাব। ভারতের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের দিকে ইঙ্গিত করে কংগ্রেস নেতা জয়রাম বলেন, আপনার সেই বিবৃতির কথা কি মনে পড়ে প্রধানমন্ত্রী? সময় চলে এসেছে, আপনার ব্যাগ গুটিয়ে নিন এবং হিমালয়ের দিকে রওনা করুন। মঙ্গলবার সকালে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী বারাণসী আসনে পিছিয়ে রয়েছেন। তবে তিনি বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের অজয় রায়ের চেয়ে 1 লাখ ভোটে এগিয়ে রয়েছেন। উত্তরপ্রদেশের মুর্দাবাদে দেওয়া বক্তৃতায় বিজেপি কর্মীদের উদ্দেশ্যে 2016 সালে মোদী নিজেকে ফকির হিসেবে উল্লেখ করে বলেছিলেন তিনি তার ব্যাগ গুটিয়ে চলে যাবেন। ভারতের স্থানীয় সময় মঙ্গলবার বিকাল 3টা পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা যায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট 294 আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে নরেন্দ্র মোদীর বিজেপি পেয়েছে 241 আসন, আর জোট সঙ্গী
তেলেগু দশম পার্টি 16, জনতা দল 14, লোক জনশক্তি রামবিলাসের 5 ও জনতা দল 2টি আসন পেয়েছে। তার মানে খুবই অল্প অল্প আসন। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট 232টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে কেবল কংগ্রেস পেয়েছে 99টি আসন। এছাড়া সমাজবাদী পার্টি 35, তৃণমূল কংগ্রেস 29, দ্রাবিড় মুনেত্রা কাজরাম ডিএমকে 21, শিবসেনা 10, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি শরদ পাওয়ার 7, যুব জন শ্রমিক রাইটু কংগ্রেস পার্টি 4 ও ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিএম 4টি আসনে এগিয়ে আছে। ভারতের 543টি আসনের লোকসভায় সরকার গঠনের জন্য কোনো দল বা জোটের 272 আসনে জয় দরকার, যেটি এখন নরেন্দ্র মোদী পাননি। ফলে নরেন্দ্র মোদী এবং তার নেতাদের সেই দম্ভ অহংকার অন্তত এবারের নির্বাচনে সেটি চূর্ণ হয়েছে এবং তাদের সরকার পরিচালনায় অন্যদেরকে সহায়তা নিয়ে চালাতে এগুতে যথেষ্ট পরিমাণ বেগ পেতে হবে বলেই অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।